যখন আমাদের এনার্জি পিওর হয়, যখন আমাদের এনার্জি সেন্টার পুরো ক্লিয়ার হয়, আমাদের এনার্জি কোনোভাবে আটকায় না কোনো সেন্টারে, তখন আমরা ম্যানিফেস্টেশনের জন্য একদম রেডি থাকি। যদি আমরা সাবকনসিয়াস মাইন্ডে না ঢুকি, তাহলে আমাদের যে ফিলিংস আছে, যেটা আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি তৈরি করে, রুট চক্র সব থেকে নিচে থাকে, যার কালার হলো লাল। এখানে থাকে সেক্সুয়াল গ্ল্যান্ড। তারপরে হচ্ছে সেকেন্ড চক্র, স্যাক্রাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। ম্যাক্সিমাম মানুষের এই প্রথম তিনটে চক্রতেই এনার্জি আটকে যায়। এবার আমরা জানবো যে এখানে যখন এনার্জি আটকে যায়, এনার্জি স্টাক হয়ে যায়, তাহলে আমাদের শরীরে, আমাদের মনে এবং আমাদের আশেপাশে সারাউন্ডিংসে কি কি প্রবলেম আসতে পারে আমাদের জন্য। হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ না আমরা জানবো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আমাদের এনার্জি সেন্টার্স। আমাদের শরীরে যে 7টা এনার্জি সেন্টার্স রয়েছে, তারা কোথায় অবস্থিত, তাদের কাজ কি, আর আমরা কেন মেডিটেশনের মাধ্যমে এই এনার্জি সেন্টারে ফোকাস করি, এই এনার্জি সেন্টারের মাধ্যমে আমরা নিজেদের এনার্জিকে পিওর করি কি প্রসেসে, আর কেনই বা করি। তার কারণ হলো এটাই, যখন আমাদের এনার্জি পিওর হয়, তখন আমরা না সবসময় রেডি থাকি ইউনিভার্স থেকে যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আসে সেগুলোকে রিসিভ করার জন্য। তার কারণ যখন আমাদের এনার্জি পিওর হয়, যখন আমাদের এনার্জি সেন্টার পুরো ক্লিয়ার হয়, আমাদের এনার্জি কোনোভাবে আটকায় না কোনো সেন্টারে, তখন আমরা ম্যানিফেস্টেশনের জন্য একদম রেডি থাকি। দেখুন, আমাদের যে 7টা এনার্জি সেন্টার রয়েছে না, সেই 7টা এনার্জি সেন্টারে 7টা ইম্পর্টেন্ট গ্ল্যান্ডস রয়েছে হিউম্যান বডিতে। আর যেগুলো যদি আমাদের সঠিকভাবে কাজ করে, তাহলে শুধু যে আমাদের এনার্জি পিওর হবে তা নয়, সে তো হবেই, তার সঙ্গে আমরা ম্যানিফেস্টেশনে অনেক পাওয়ারও আমাদের মধ্যে পেয়ে যাব। মানে ভেবে নিন, আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন বা ম্যানিফেস্টেশন শুরু করেছেন, আর কয়েক দিনের মধ্যেই বা 1-2 মাসের মধ্যেই যদি আপনি সেটা পেয়ে যান, তাহলে কেমন হবে? ঠিক সেরকমই আমাদের এনার্জি সেন্টারের ব্লেসিং এর মাধ্যমে আমরা সেই কাজটা করতে যাচ্ছি। তবে দেখুন, আমাদের যে 7টা এনার্জি সেন্টার রয়েছে, তাদেরকে যে ব্লেস করব, তারা যে এনার্জিটা ফ্লো করবে কিভাবে ফ্রিকোয়েন্সি ফ্লো করবে, কিভাবে ভাইব্রেশন আসবে। দেখুন, ফ্রিকোয়েন্সি তো আমাদের আশেপাশে সব সময় সব জায়গাতেই রয়েছে। যেমন ধরুন, আপনি যদি এখানে এফএম চালান, তাহলে এফএম চলবে। যেমন ধরুন, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে আপনার ফোন থেকে কাউকে ফোন করেন, তাহলে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এই যে ফোনে আমাদের কনভারসেশনটা হয়, এটা কিসের মাধ্যমে হয়? ফোনে যে আমাদের কনভারসেশনটা হয়, এটা হয় আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে। দেখুন, সেই ফ্রিকোয়েন্সিকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ফোনের এক প্রান্ত থেকে যখন কথা বলি, তখন অন্য প্রান্তে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে কিন্তু পরিষ্কার শুনতে পায়, সে কি দেখতে পায় যে কথাটা কোথা থেকে উড়ে উড়ে আসছে বা কিছু, এরকম কিছু তো দেখা যায় না। কিন্তু সে তার কাছে যে ফোন আছে, সেই ফোনে সেই ফ্রিকোয়েন্সিটা রিসিভ হয়, আর তার ফোন সেই ফ্রিকোয়েন্সি থেকে যে ইনফরমেশনটা রয়েছে, মানে আপনার কথা, সেটা বার করে তার কান অবধি পৌঁছে দেয়। তো এটা আমরা আমরা একেবারে শিওর যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এনার্জি ক্যারি করে। তো ফ্রিকোয়েন্সি যখন এনার্জি ক্যারি করে, তাহলে সেই ফ্রিকোয়েন্সিকে তো আমরা কাজে লাগাবো আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। তাহলে শুরু করি আমাদের প্রথম পয়েন্ট থেকে, আর সেটা হলো এন্টার ইনটু দ্য সাবকনসিয়াস মাইন্ড। দেখুন, আমাদের ম্যানিফেস্টেশন করার জন্য বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার জন্য সবার প্রথমে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতেই হবে। কারণ যদি আমরা সাবকনসিয়াস মাইন্ডে না ঢুকি, তাহলে আমাদের যে ফিলিংস আছে, যেটা আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি তৈরি করে, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইউনিভার্সে পাঠাতে পারবে না। তাহলে ইউনিভার্স সেই সিমিলার ফ্রিকোয়েন্সি কয়েক গুণ বাড়িয়ে, অথবা যদি আরো ডিটেলে বলি, তাহলে অপরচুনিটিসকে কি করে আমাদের কাছে পাঠাবে, আর সেই অপরচুনিটিসের উপরেই তো আমরা অ্যাকশন নেব, যার ফলে আমরা আমাদের ম্যানিফেস্টেশনকে পেয়ে যাব। তা সাবকনসিয়াস মাইন্ডের থ্রু আমাদের যেতে হবে ইউনিভার্সের কাছে, বা ইউনিভার্সের ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করতে হবে। কিন্তু ইউনিভার্সে আমরা পৌঁছবো কি করে, ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে বা ভাইব্রেশনের সঙ্গে আমরা কি করে কানেক্ট হব? তার জন্য আমাদের প্রয়োজন নাথিংনেস। এক্স্যাক্টলি, নাথিংনেস মানে আমরা কোনো কিছু আশা ছাড়া, কোনো ডিজায়ার ছাড়া শুধু মেডিটেশন করব। এনার্জি সেন্টার ব্লেসিং করার পর আমরা শুধু নিজেকে সঁপে দেব বা সারেন্ডার করে দেব ইউনিভার্সাল ফোর্সের কাছে। আর আমরা জাস্ট উপলব্ধি করব, জাস্ট দেখবো যে ইউনিভার্স আমাদের কি দেখাতে চায়, সাবকনসিয়াস মাইন্ড আমাদের কি দেখাতে চায়, বা আমাদের কি ফিল করাতে চায়। দেখুন, কিছু ভিশনস তো এরকম আসে যেগুলো আপনার ডেইলি লাইফের সঙ্গে অ্যাসোসিয়েট, যেটা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা আমার বন্ধু, বা এটা আমার পরিবারের কেউ, বা এটা আমার অফিসের রাস্তা, ঠিক আছে, এগুলো বুঝতে পারছেন। কিন্তু কিছু ভিশনস আপনি এরকম দেখবেন, যার সঙ্গে আপনার রিয়েল লাইফের কোনো সংযোগ নেই, যার সঙ্গে আপনার রিয়েল লাইফ কোনোভাবে অ্যাসোসিয়েট নয়, সেইগুলো দেখতে লাগে মজা।
তো এই রকম মেডিটেশন করার আগে আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো আমাদের প্রথমে মেডিটেশনে বসে 10-15 মিনিট অন্তত মেডিটেশনে বসে আমাদের নিজেদের নিঃশ্বাসকে অবজার্ভ করতে হবে, যে আমরা নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি। প্রথমে এই 10-15 মিনিটই প্র্যাকটিস করুন না, নিজের জন্য 10-15 মিনিট অন্তত বার করুন। তারপরে আস্তে আস্তে এটাকে আমরা আরেকটু ডেভেলপ করব। কিরকম? আমরা আমাদের থট রিডস করব। আর এই প্রত্যেকটা সময় অনেক বাজে থট, অনেক ফালতু থটস, যেগুলোর কোনো মূল্য নেই আমাদের জীবনে, সেই রকম থটস আসবে, কোনো ব্যাপার না, আসতেই পারে। দেখুন, আপনি যদি আপনার বাড়ির পাশের কোনো ড্রেনকে পরিষ্কার করতে যান, তাহলে আপনি কোদাল নিয়ে যখন বেরোবেন, যখন পরিষ্কার করা শুরু করবেন, প্রথমে কি উঠবে? নোংরা উঠবে। তো প্রথমে নোংরা উঠবে, সেই নোংরাগুলো তুলবেন, তুলে ফেলবেন, তারপরে জায়গাটা পরিষ্কার হবে। তা আমাদের ব্রেনও তাই, আমাদের ব্রেনের মধ্যে যত নোংরা বা বাজে থটস আসে সেইগুলো না ফার্স্টে চলে আসে, আর সেগুলো পরিষ্কার যখন হবে তখন দেখবেন আপনার ব্রেন পরিষ্কার হয়েছে, আপনি সুন্দরভাবে চিন্তা করতে পারছেন, একদম সাফ হয়ে গেছে। আচ্ছা, তো এই কারণে আমাদের মেডিটেশনটা করা খুবই প্রয়োজন। এরপর আমরা জানবো যে আমাদের এনার্জি সেন্টারটা কি, আর এনার্জি সেন্টারসে যে আমাদের ইম্পর্টেন্স গ্ল্যান্ডস রয়েছে, প্রত্যেকটা এনার্জি সেন্টারসের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস রয়েছে, আমরা এখন সেই বিষয়ে জানবো যে কোন এনার্জি সেন্টারের সঙ্গে কোন কোন গ্ল্যান্ডস রয়েছে। তাহলে শুরু করছি নাম্বার 1 থেকে, সেটা হলো রুট চক্র। রুট চক্র সব থেকে নিচে থাকে, যার কালার হলো লাল। এখানে থাকে সেক্সুয়াল গ্ল্যান্ড। তারপরে হচ্ছে সেকেন্ড চক্র, স্যাক্রাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। এখানে থাকে ডাইজেস্টিভ অ্যান্ড প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডস। নাম্বার 3-তে রয়েছে সোলার প্লেক্সাস, যেটা হলো থার্ড লোয়েস্ট। সেখানে রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। নাম্বার 4-এ রয়েছে হার্ট চক্র, যেটা হলো ফোর্থ লোয়েস্ট, যেটা আমাদের ফিজিক্যাল হার্টের থেকে একটু উপরের দিকে অবস্থিত। সেখানে রয়েছে থাইমাস গ্ল্যান্ডস। নাম্বার 5-এ রয়েছে থ্রট চক্র, যেটা রয়েছে আমাদের গলায়, যেখানে রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। নাম্বার 6-এ রয়েছে থার্ড আই, যেটা আমাদের দুটো চোখের মাঝখানে, বা আরো বলা ভালো দুটো ভুরুর মাঝখানে রয়েছে, যেখানে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড। নাম্বার 7-এ রয়েছে যা লাস্ট চক্র, সেখানে রয়েছে ক্রাউন চক্র, যেটা মাথার একদম মাঝখানে, যেখানে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। তো এই 7টা চক্রে রয়েছে আমাদের 7টা ইম্পর্টেন্ট গ্ল্যান্ডস অফ হিউম্যান বডি, যেখানে আমরা যদি ফোকাস করি 1 বাই 1, তাহলে সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়। কারণ ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের নিয়মই হচ্ছে, যেখানে আমাদের ফোকাস যায় সেখানেই কিন্তু আমাদের এনার্জি যায়। আবার বলি, যেখানে আমাদের ফোকাস যায় সেখানেই আমাদের এনার্জি যায়। তো আমরা এই 7টা চক্রকে যদি আমরা 1 বাই 1 ব্লেসিং করি, তাহলে যে আমাদের শুধুমাত্র এনার্জি পিওর হবে সেটা কিন্তু নয়, সেটা তো হবেই, তার সঙ্গে আমাদের শরীর কতটা বেটার হবে, কতটা ইমপ্রুভ হবে, একবার সেটা ভাবুন। এবারে আমরা আলোচনা করব যে আমাদের প্রথম 3টে চক্র, যেটা হচ্ছে রুট চক্র, স্যাক্রাল চক্র, আর হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস চক্র, এই 3টে চক্র কিভাবে কাজ করে আর এখানে কিভাবে এনার্জি স্টাক হয় বা আটকায়। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষের এই প্রথম 3টে চক্রতেই এনার্জি আটকে যায়। এবার আমরা জানবো যে এখানে যখন এনার্জি আটকে যায়, এনার্জি স্টাক হয়ে যায়, তাহলে আমাদের শরীরে, আমাদের মনে এবং আমাদের আশেপাশে সারাউন্ডিংসে কি কি প্রবলেম আসতে পারে আমাদের জন্য। তাহলে চলুন শুরু করছি নাম্বার 1 থেকে, সেটা হলো রুট চক্র। রুট চক্রে যদি আমাদের এনার্জি আটকে যায়, তাহলে আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হলো সেক্সুয়াল ডেপ্রিভিটি, সেক্সুয়াল অ্যাডিকশন, সেক্সুয়াল অ্যাংজাইটি, সেক্সুয়াল কনফিউশন, ট্রমা ফ্রম মলেস্টেশন। এইসব প্রবলেমগুলো হয় যদি আমাদের রুট চক্রে এনার্জি আটকে যায়। এরপর দেখুন, যদি স্যাক্রাল চক্র ডিস্টার্ব হয়, তাহলে আমরা ফিল করি গিল্ট, শেম, পেইন, আনঅর্থিনেস, ভিকটিম কার্ড খেলা, এই সব জিনিস ধীরে ধীরে বাড়তে থাকে। আর এরপর যদি সোলার প্লেক্সাসে আমাদের এনার্জি আটকে যায়, তাহলে আমরা সবসময় কম্পিটিশন ফিল করি অন্যদের সাথে, আমরা কন্ট্রোল করতে চাই সবকিছু, আমাদের মধ্যে ইমপেশেন্স চলে আসে, ইগো চলে আসে, এই সব কিছু প্রবলেম আমাদের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, আরেকটা কথা শুনুন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন যারা করছেন তাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিজেদের এনার্জিকে পিওর রাখা। কারণ আপনার যদি এনার্জি পিওর থাকে, তাহলে আপনি যেটা চাইছেন সেটা আপনি এমনিই পাবেন। কারণ ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন পুরোটাই ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সির খেলা। আপনার যদি এনার্জি ঠিক থাকে, আপনার ফিলিংস ঠিক থাকবে, আর আপনি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারবেন। আর যদি আপনার এনার্জি ঠিক না থাকে, আপনি ল অফ অ্যাট্রাকশন যত খুশি প্র্যাকটিস করুন, আপনি কিচ্ছু ম্যানিফেস্ট করতে পারবেন না। দেখুন, ল অফ অ্যাট্রাকশন কিন্তু শুধুমাত্র একটা প্র্যাকটিস নয়, ইটস বিয়ন্ড দ্য প্র্যাকটিস।
তাই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এনার্জিকে ঠিক রাখা। আর এর সঙ্গে আমাদের যেটা প্রয়োজন সেটা কি জানেন তো, আমাদের থট প্রসেসকে ঠিক রাখতে হবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসকে ঠিক রাখতে হবে, আমাদের ফিলিংসকে ঠিক রাখতে হবে, আমাদের অন্যদের সঙ্গে কম্পিটিশন করা যাবে না, অন্যদের সঙ্গে কোনো কম্প্যারিজন করা যাবে না, অন্যদেরকে কোনোভাবে ক্রিটিসাইজ করা যাবে না। এইগুলো একটু মেনটেন করবেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ক্ল্যারিটি। আপনার কি চাই, আপনার গোলের প্রতি আপনার ক্ল্যারিটি চাই। এরকম নয় যে আপনি আজকে একটা গোল সিলেক্ট করলেন, কালকে আরেকটা গোল, পরশুদিন আরেকটা গোল, আপনার গোল 1 মাস অন্তর বা 1 সপ্তাহ অন্তর চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু ক্ল্যারিটি নয়। তখন ইউনিভার্সও কিন্তু কনফিউজ হয়ে যায়, সেও কিন্তু বুঝতে পারে না যে আপনাকে সে কোনটা দেবে। তাই ইউনিভার্স তখন বলে, আগে তুই নিজে ঠিক কর যে তুই নিজে কি চাস, তারপর আমি তোকে দেবো। তো ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। যদি আপনার প্রয়োজন হয় যে আপনি স্ক্রিপ্টিং করবেন, আপনি কিন্তু করতে পারেন। স্ক্রিপ্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরুন আপনি কোনো জিনিসে ক্ল্যারিটি পাচ্ছেন না, আপনি স্ক্রিপ্টিং করুন। আপনি লিখুন যে আপনার 2টো 5টা 10টা যাই গোল থাকুক লিখুন। লেখার পর পরের পেজে যান আর প্রত্যেকটা গোলসকে আপনি আলাদা করে লিখুন, আর নিচে লিখুন অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান যেন মিনিমাম 3টে হয়। অ্যাকশন প্ল্যান যেন মিনিমাম 3টে হয়। ধরুন আপনি কোনো জব চান, এইবারে আপনি ফ্রেশার, তাহলে আপনি লিখলেন এখন আমার প্রয়োজন একটা জব, আর জবের স্যালারি এক্স অ্যামাউন্ট, যেটা আপনার নিজের মধ্যে বিশ্বাস আছে আপনি সেটাই লিখবেন। এবারে আপনার অ্যাকশন প্ল্যান কি হবে? একটা নাম্বার 1, একটা সুন্দর একটা সিভি বানানো। নাম্বার 2, আপনার সুন্দর একটা ড্রেস জোগাড় করা, যেখানে আপনি আপনি যখন ইন্টারভিউতে যাবেন সেটা পরে যাবেন। নাম্বার 3, আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, বা অনলাইনে যত জব ওয়েবসাইট রয়েছে বা যত জবের অ্যাপস রয়েছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো এইরকম ভাবে আপনি 3টে পয়েন্টস লিখবেন প্রত্যেকটা গোলের জন্য, মিনিমাম 3টে। এইবারে আপনি তার সঙ্গে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিস শুরু করুন। আপনি দেখুন ইউনিভার্স আপনার কাছে প্রচুর অপরচুনিটিস পাঠাবে, প্রচুর অপরচুনিটিস। আপনার শুধু কাজ তার উপরে অ্যাকশন নেওয়া। তো এই হচ্ছে আমাদের ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের কাজ। তো এইভাবেই আমরা ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশন ইউজ করে আমরা আমাদের ভিশনসকে, আমাদের গোলকে নিজের কাছে পেতে পারি। তো বন্ধুরা, আজকে আপনারা যেটুকু শুনলেন, যেটুকু বুঝলেন, আশা করছি আপনারা নিজেদের লাইফে সেটা ইউজ করবেন। কারণ নলেজ শুধু নেওয়া ইম্পর্টেন্ট নয়, নলেজকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ নলেজ সবসময় সব জায়গায় পাওয়া যায়, মেন পার্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আপনারা ইমপ্লিমেন্ট ঠিক করে করুন। তো আজকে আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, টাইমও অনেকক্ষণ হলো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।